বিকাল নাগাদ এক দলের খেলা শেষ। খন্দকারের লোক বিজয়ী হয়েছে। দ্বিতীয় দফায় আবারও নামানো হয়েছে। রায়সা গাছতলায় দাঁড়িয়ে মনোযোগ দিয়ে খেলা দেখছে। রেজা নেমেছে পুকুরে। অপর দলের লোকটায় রায়সা চেনে না। বেশ আগ্রহ নিয়ে পরবর্তী খেলা দেখতে বসা সে। মাইকে ঘোষণা হলো, অতিক্রম হয়েছে 12 মিনিট। অথচ ডুবন্ত হাঁসের হদিশ নাই। রেজাও ডুব দিয়েছে অনেকক্ষণ হবে, হয়তো মিনিট পাঁচেকের মতো। একবার একটু মাথার দেখা মিলেছে। অপরদিকে খন্দকার বাড়ির প্রতিযোগী যেন বেহুশ। আসলে সে খুঁজে চলেছে হাঁস আর রেজাকে, অথচ দুজনেই হাওয়া। কাঁঠাল গাছের নিচে বাইক এসে থামল। রায়সা সেখানেই বসে বসে খেলা দেখছে। পাশে জুথি রয়েছে। বাইক এসে থামতেই ইফরা নেমে দাঁড়ালো। আর তো স্টার্ট বন্ধ করে ডাকলো, মায়ে, মায়ে গে। রায়সা শুনল কিনা কে জানে, তবে জুথি ঠিক শুনল। ঘুরে তাকাতেই নজর পড়ল ইফরা আর আরাধ্যের উপর। বসা থেকে উঠতে নিয়ে ভেজা মাটি স্লিপ কেটে পানিতে পড়তেই চমকে উঠল রায়সা। খিলখিল করে হেসে উঠল ইফরা। হাসির শব্দ শ্রবণ হতেই ঘুরে তাকায় রায়সা। ইফরা হাসছে। তার আপা এসেছে। জুথিকে ছেড়েই রায়সা উঠে ছুটে এলো ইফরার কাছে। ইফরা বোনকে জড়িয়ে নিতে চাইলেই বাদ সাধে আরাধ্য। হুম হুম, নো ঝাপটা ঝাপটি। ইফরা বুঝল না। কিছু সময় তাকিয়ে থেকে বলল, সমস্যা কি? নেই সমস্যা। ইফরা কিছু বলল না। হাত বাড়িয়ে রায়সাকে জড়িয়ে নিয়ে কপালে চুমু খেল। যুথি পানি থেকে কোনো মতে গাছের শেকড় টেনে ডাঙায় উঠে বসল। বড় বড় কয়েকটা নিঃশ্বাস টেনে দম নিল। দুই বোন তখনও আদরে। আরাধ্য কিছুটা ঝুঁকে পড়ল। বোন বলেই এত ভালোবাসা, কই আমায় তো কখনো চুমু খাও না? ইফরা রাগান্বিত চোখে তাকাতেই আরাধ্য কাচুমুচু হলো। রায়সা মুচকি হাসল। কিছুটা সরে গিয়ে বলল, আপনার হিংসে হয় ছোট নবাব? আরাধ্য ধমকে উঠল, ভাগ ছেড়ি, কত জায়গায় লবণ দিবার আসছে। আহ, হিংসা কবি নেই। সত্যি বলছেন? তোর কি লাগে সালি, আমি মিথ্যে বলি? রায়সার কেন জানি ভীষণ হাসি পেল। সাথে মজাও লাগলো আরাধ্যকে জ্বালাতে। যুধি এসে দাঁড়ালো। ভিজে একাকার সে। কাপড় হতে পানি ঝরছে। ইফরা তাকে দেখে বলল, পানি কি ভীষণ মজা? যুথি ঠোঁট উল্টালো। মস্করা করছিস? কর কর। তোর কাছে আসতে নিয়ে পানি আমারে তার বুকে জায়গা দিল, তবুও তুই জায়গা দিলি না। ধিক্কার। ইফরা অবাক হলো। এ মা, পানির বুকে থেকেও স্বাদ মেটেনি, আবার আমার বুকে আসতে চাইছিস? আয় তবে। ইফরা এগিয়ে আসবে তখনই বাদ সাধল যুথি। হুম, প্রয়োজন নেই, পরে হবেক্ষণ। আপাতত শীত লাগছে, আমি আসছি। বলেই এক ছুটে বাড়ি দিকে গেল যুথি। পুকুর পাড়ে হই হই শুরু হয়েছে। রেজা হাঁস নিয়ে ডাঙায় উঠেছে। আরও একটা চেয়ার এনে রাখলো ইফরার পাশে। ইশারায় বসতে বলল তাকে। নিজে দাঁড়িয়ে রইল। রায়সার ভালো লাগলো। এ দৃশ্যে যেন দু চোখের তৃপ্তি মিলল তার। ছুটে গিয়ে মঞ্চের পাশ হতে আরও একটা চেয়ার এনে দিল আরাধ্যকে। আরাধ্য হাসল। ভাবরে, খাতির। রায়সা ভাষাহীন। তার কি বলা উচিত জানা নেই। তবুও কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনার খাতির করলেই না আমার আপার যত্ন লইবেন, তাই কিছুমিছু খাতির আপনার প্রাপ্য। রেজা এসে দাঁড়ালো। লুঙ্গি হাঁটুর উপরে গিট মারা। হাতের হাঁসটা আরাধ্যের দিকে দেখিয়ে বলল, এইবারের জিত নিশ্চিত ছোট নবাব, আমি সমান করে দিছি। আরাধ্য চুলে হাত বুলিয়ে কিছুটা ভাব নিয়ে বসল। মুখে কিছু একটা বলবে, তখনই ইরফাদ এসে দাঁড়ালো। কপালে হাত রেখে সালাম ঠুকল। আসসালামু আলাইকুম ছোট নবাব। মাইকে ঘোষণা হলো। আরও একবার হাঁস ছাড়া হলো। তৃতীয় দল নামানো হবে। এবারে আরাধ্যের দল হতে বহিরাগত এক ছেলে নামার কথা। তবে অপরদিকে ঘোষণা হলো খন্দকারের ছোট ছেলে নামবে। রেজা বকে উঠল, এই মাতারির হাঁস ধরার শখ হলো কেন? ইফরা চেনে না লোকটাকে, তবে নাম জানে। সকলের মুখের ভঙ্গিতে সে বেশ খুশি হলো। আরাধ্য তখনও চিন্তাবিহীন বসা। ইরফাত পানির দিকে তাকিয়ে বলল, আমি নামেই ছোট নবাব। আরাধ্য কথা বলল না। ইরফাত প্রস্তুতি নিল। ট্রাউজার ভাঁজ দিয়ে পানির দিকে যাবে, তখনই ডাকল ইফরা, থামুন। আরাধ্য চোখ মেলল। ইফরা তার দিকে ঘুরে বলল, উনি না, আপনি যাবেন। রেজা আর রায়সা চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকালো। আরাধ্য আর হাঁস দুটো যেন মুদ্রার আকাশ আর জমিন। কখনো ধরেনি আরাধ্য হাঁস। ধরতে জানে কি না তাও জানা নেই কারো। রেজা বলল, মাফ করবেন বৌরানী, ছোট নবাব কখনো এই খেলা খেলেনি। খেলেনি, আজ খেলবে। এলাকার ছোট নবাব হয়ে সামান্য হাঁস ধরা এত ভয়ঙ্কর কোনো কাজ নয়। কিন্তু আরাধ্য হাত উঁচিয়ে থামিয়ে দিল রেজাকে। তারপর ইফরার চোখের দিকে তাকিয়ে বলল, ধন রূপা, আপনি চাইছেন আমি খেলাই নামি? চাইছি। আরাধ্য চেয়ারে পিঠ ঠেকাল। অলস কণ্ঠে বলল, তাহলে তো অবশ্যই খেলবো। আর ধরে নিন আমরা জিতে গেছি। যতই হোক আমার ঘরণীর চাওয়া বলে কথা।
বলছেন? পাক্কা। তবে ইফরা ভ্রু কুঁচকাল। কেমন একটা দৃষ্টিতে যেন তাকালো আরাধ্যের দিকে। আরাধ্য বলল, জিতলে কি দিবেন? কি চাই আপনার? আরাধ্য বদমাসের মতো হাসল। যা চাইবো দেবে তো? সাধ্যের ঘরের অপিত কিছু হলে নিশ্চয়ই দিব। আরাধ্য উঠে দাঁড়ালো। সিগারেটের প্যাকেট সহ প্রয়োজনীয় সকল জিনিস বের করে ইফরার হাতে দিল। দেরি করল না। বাঁশি ফুঁ দিতে ইশারা করেই এক ঝাঁপে পুকুরে নামল। অপর পাশে উড়ান নেমেছে। সকলে অপেক্ষা করতে লাগলো। হাঁস, আরাধ্য, উড়ান কারো হদিস নেই। ইফরা আগ্রহ নিয়ে বসে রইল। পানির তলে কি হচ্ছে বোঝা যায় না। একটু একটু করে কেটে গেল অনেকক্ষণ। হাঁস ভেসে উঠেছে, তবে বাকি দুজনের খবর নেই। সকলের কৌতূহল বাড়ছে। চেয়ারম্যান নিজেও অধীর আগ্রহের সাথে সময় দেখছে। আরও কিছু সময় গেল। এর মাঝে একবার উড়ানের মাথা দেখা গিয়েছিল। আপাতত সেও নিখোঁজ। হাঁস আবারও ডুবছে। পানির উপরে ভেসে থাকা হাঁস মাথা ডুবাতেই দুটি হাত এসে চেপে ধরে হাঁসের গলা। আর তো পানির তলেই তাকালো। মুখ দিয়ে নিঃশ্বাস ছেড়ে বাঁকা হাসল। ধরা হাঁস ছেড়েছে দুজনেই। আবারও ডুবন্ত হাঁস ভেসে উঠল। এবার একসাথে পানির উপরে মাথা তুলল দুইজন। আর্ধ নিজের ব্যালেন্স ঠিক রেখে সালাম ঠুকল। সালাম উকিল সাহেব। উড়ান বেজায় বিরক্ত হলো। আরাধ্যের ঠাট্টা মস্করায় গা না ভাসিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, শালার বিনা বাধায় যদি শখানে খুন করার হিসেব ধরা না হতো, আমি নিশ্চিত প্রথম খুনটা তোরেই করতাম। আরাধ্য হেসে উঠল। তার ভীষণ মজা লাগলো। এতেই উড়ানের রাগ আরও বৃদ্ধি পাচ্ছে। উড়ানের রাগান্বিত মুখ দেখে আরাধ্য বলল, শোনেন সাহেব, চেলা কাঠ পুড়িয়ে কয়লা হয়, আর সেই কয়লার আগুন হয় দীর্ঘস্থায়ী। আমি হলাম কয়লা, আমার মরণ নেই। আপনি ব্যর্থ হবেন উকিল সাহেব। বিশ্বাস ভালো, আত্মবিশ্বাসী হওয়া ভালো না। আরাধ্য হাসে। ধীরে ধীরে প্রসারিত হয় সেই হাসি। উড়ানের আরও কিছুটা কাছে এসে বলে, এত বড় একখান ছ্যাঁকা দিলাম, শখের নারী ছিনিয়ে নিয়ে আমার ঘরের বউ করলাম, তারপরেও আপনার কি যুক্তি মারি? সালাম সাহেব, সালাম। উড়ানের চোখ লাল হয়ে ওঠে। অগ্নি চোখে আরাধ্যের দিকে তাকালো। আরাধ্য চোখ টিপে আঙুল দিয়ে গাছতলায় ইশারা দিতেই উড়ানের চোখ আটকালো ইফরার দিকে। আরাধ্য বলল, আপনার হৃদয়হরণী আমার ঘরের বউ সাহেব। দেখুন দেখুন, প্রাণ ভরে দেখুন, ওই নারী আমার ঘরওয়ালি। আরাধ্য ধীরস্তে সরে গিয়ে ডুবল। উড়ান তখনও তাকিয়ে আছে ইফরার দিকে। মিনিট দুয়ের মাঝে হাঁস নিয়ে ডাঙায় উঠে বসলো আরাধ্য। সন্ধ্যার দিকে লম্বা এক ঘুম দিয়েছিল আরাধ্য। পানিতে ডুবে সর্দি লেগেছে হয়তো। ঘুম থেকে উঠে একের পর এক হাঁচি দিয়ে চলছে সে। ইফরা এশার নামাজে বসেছে। আরাধ্য আনমনে ডাকল, ইরা। ইফরা সালাম ফিরে জবাব নিল, আসছি। আরাধ্য খাটের পাশিতে বালিশ রেখে তাতে আতশোয়া হয়ে শুয়ে মোবাইল দেখল। দুপুরের মেসেজ, কল সব জমা পড়েছে। আরাধ্য এক এক করে সব দেখছিল। ইফরা জায়নামাজ রেখে আঙুলে কিছু একটা গুনতে গুনতে এসে দাঁড়ালো। কয়েকবার বিড়বিড় করে কিছু বলে আরাধ্যের শরীরে 3বার ফুঁ দিয়ে বলল, আপনার প্রয়োজন কিছু? চা খাবেন? আনবো? আরাধ্য তাকিয়েছিল। কিছুক্ষণ পর বলল, বস করছো তাই না? মালিকের কলমা ফুঁকে পাগল করছো? তাই তো সালা ভাবি আমি কেন এত বউ পাগল। ধুর ধুর। ইফরা হেসে ফেলল। আরাধ্য মুখটা ছোট করে বলে, হাসছো তুমি? হাসছো তাই না? ইফরা ভেজা চুলের খোপা খুলে দিল। তারপর বুঝদার মেয়ের মতো বলল, বউ পাগল হওয়া পাপ নয় নিশ্চয়ই, এইটা হালাল। আমি যদি দোয়া দরুদ পড়ে আপনায় বসে আনি, আপনার তো খুশি হওয়ার কথা। তার মানে তুমি সত্যি সত্যি বস করছো আমায়? বললাম বুঝি। আরাধ্য উত্তর করল না। ভেজা চুলের স্নিগ্ধ নারীকে অপলক দেখল। বাগানে চুলও খোঁড়া হয়েছে। বিজয়ী হাঁসের সাথে আরও 12খান হাঁস আনা হয়েছে। সাথে আরও কয়েক রকমের জিনিস। হাঁস ভুনা আর খিচুড়ি পাকানো হবে। আরাধ্য ব্যালকনির দিকে তাকিয়ে কালো ধোঁয়া দেখল। রাতে গোসল করেছো কোন সাথে? ইচ্ছে করলো, তাই গোসল দিয়ে নামাজ আদায় করলাম। আরাধ্য বসা থেকে এগিয়ে আসলো। ইফরার ঝুলতে থাকা শাড়ির আঁচলে চুলগুলো মুছে দিতে দিতে বলল, বলেছিলাম অযত্ন আমার দ্বারে চলবে না। আমি সাজানো গোছানো জিনিসে আকৃষ্ট। আমি অগোছালো নই। তাই? জি। আরাধ্য চুল টেনে ধরল। ইফরা ব্যথায় উহু করতে আরাধ্য ঘাড় কাত করে বলল, তবে এত রাতে চুলে পানি কেন? এটা অযত্ন নয়। চুল মোছা শেষ হলো। আরাধ্য আবারও নিজের স্থানে গিয়ে বসে বলল, তোমায় ডাক্তার দেখাবো। কাল তৈরি থেকো তো। আমি নিশ্চিত তুমি অসুস্থ। ইফরা চমকালো, কেন? আমার মন বলছে তুমি অসুস্থ। নয়তো আজকাল মুখে মুখে তর্ক করছো না, ভালো ভালো কথা বলছো। আমার ভয় হচ্ছে। তোমায় ভূতে ধরেনি তো? ভূতে ধরলে ডাক্তার দেখাতে হয় নাকি? হয় না তাই না?
ইফরা মাথা নাড়ল। হুম। আরাধ্য চিন্তিত হয়ে বলল, তাহলে ওই যে ওইটারে জানি কি বলে, আহ, আরে যারে দিয়ে ভূত তাড়ায়। খাড়াও মনে করি, সাপের বিষ ঝাড়ে ওঝা আর বিন বাজায় সাপুড়ে, চিকিৎসা তো করে ডাক্তার। আরে সালা, তাহলে ভূত তাড়ায় কে রে? ইফরার ভীষণ রকমের হাসি পেল। পেট চেপে হাসি আটকাতে চেয়েও না পেরে হাসতে হাসতে ব্যালকানিতে গেল। আরাধ্য জেনেই আজ অবুঝ হয়েছে, মেয়েটা সচরাচর হাসে না, আজ তাকে হাসানোর সুযোগ হারাতে চাইল না। আরাধ্য পিছু নিয়ে এসে দাঁড়ালো ইফরার খুব কাছে। ইরা, শুনছ? হুম, ভালোবাসি। ইফরার প্রশান্তি হলো। কেন হলো জানে না। আরাধ্য আবার ডাকলো, ইরা, ভালোবাসো না তাই না? ইফরা নিশ্চুপ থাকলো। আরাধ্য উদাস মনে পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে ধোঁয়া শূন্যে ছুড়ল। ইফরা বাইরে আগুনের দিকে তাকিয়ে বলল, ভালোবাসার কোনো সংজ্ঞা নেই তাই না? আরাধ্য মুচকি হাসল। ভালোবাসা নিছক মায়া খেলা। ওসব ক্যালকুলেশন করে ওসব ক্যালকুলেশন করে অন্তত ভালোবাসা হয় না। এটা মূলত অনুভূতি। তাহলে যার অনুভূতি নেই? আরাধ্য বুঝি বিভ্রান্ত হলো। আকাশপানে নিশ্চুপে তাকিয়ে থাকলো। দুজনেই নিশ্চুপ। নিচে রান্না করা হচ্ছে। এক পাশে কয়েকজন মিলে গল্প জমিয়েছে। ইফরা শান্ত দৃষ্টিতে তাকিয়ে দেখছে সব। আরাতের খেয়াল কোথায় জানা নেই। হঠাৎ চেঁচিয়ে উঠল ইফরা, লাশ, লাশ, ছোট নবাব, ওখানে লাশ আছে, ওরা পুঁতে দিচ্ছে। আরাধ্য চমকে উঠল। ইফরা দৃষ্টিসই তাকালো বাগানের দিকে। কিছু নেই। ইফরা ব্যতিব্যস্ত হয়ে উঠল। আরাধ্য হাতে সিগারেট ফেলে ইফরাকে শান্ত করতে ডাকলো, ইরা, কি বলছো? কোথায় লাশ? ইফরা শরীর কাঁপছে। গায়ের লোমকূপগুলো হয়তো দাঁড়িয়ে গেছে। বারবার বাগানের দিকে তাকিয়ে ছটফট করছে। আরাধ্য তাকে শক্ত হাতে চেপে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করল, ইরা, কি হয়েছে বলো তো? কি লাশ লাশ করছো? লাশ, ওখানে লাশ আছে ছোট নবাব। ইফরা পাগলের ন্যায় করতে থাকলো। আরাধ্য ধমকে উঠল, ইরা, স্বাভাবিক হও। তুমি পাগল নও। নিজেকে পাগল প্রমাণিত করো না। ইফরা থেমে গেল। আরাধ্য ইফরার গালে দু হাত রাখল। ইরা, আমার পাখি, শান্ত হও। ইফরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। আরাধ্য তাকে শান্ত করতে উল্টো ঘুরিয়ে আবারও বাগানের দিকে মুখ করিয়ে বলল, তাকাও। ইফরার ভয় হলো। আরাধ্য তাকে ভরসা দিল, তাকাও ইরা। পরিস্থিতি স্বাভাবিক। ইফরা অবাক হলো। আরাধ্যের হাত ছাড়িয়ে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। আরাধ্য পিছু নিল। আট পরে শাড়ির আঁচল মাটি ছুঁয়ে যাচ্ছে। একের পর এক সিঁড়ি পার হয়ে সদর দরজা পার হলো ইফরা। পিছনে দুটি ডাক যেন তার কানেই বাজে না। অরুণিমা ডাকছে। আরাধ্য পিছু ছুটে যায়। বাগানে এসে দাঁড়িয়ে পাগলের মতো লাশের খোঁজ করছে ইফরা। রেজা রান্নার পাশে ছিল। ইফরাকে দেখে এগিয়ে আসতেই ইফরা অস্থির গলায় বলল, লাশ কোথায়? লাশ? আপনি লাশ নিয়ে যাচ্ছিলেন তাই না? কার লাশ? কাকে মেরেছেন? রেজা অবুঝের নাই তাকিয়ে থাকল। ইফরা রাগান্বিত গলায় চেঁচিয়ে উঠল, কি হলো? বলছেন না কেন? লাশ কোথায়? রেজা ভয় পেল। ইফরাকে সে বরাবরই খানিক ভয় পায়। কাঁপা কাঁপা গলায় বলল, কিসের লাশ বৌরানী? কিসের কথা বলছেন? কেন নাটক করছেন? এখানেই লাশ ছিল। আপনি আর একজন লাশ নিয়ে আসছিলেন। কোথায় সেই লাশ? আরাধ্য এসে দাঁড়ালো। রেজা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো। আসলে তার বুঝে আসছে না আসল কাহিনী। আরাধ্য ইফরাকে শান্ত হতে বলল। ইফরা দিশেহারা আরাধ্যের গেঞ্জি খামচে ধরে কান্নারত গলায় বলল, হ্যাঁ, আপনি বিশ্বাস করুন, এই লোকটা খুনি। সে লাশ নিয়ে বের হয়েছিল। ওই যে, ওই যে ওইদিকে মাটি খুঁড়ছে। হ্যাঁ, আপনি আসুন। ইফরা হাত ধরে টেনে নিয়ে যায় আরাধ্যের। রেজা পিছু নেয়। তবে যথাস্থানে গিয়েই পুরো থমকে যায় তিনটে মানুষ। মাটি সম্পূর্ণ স্বাভাবিক। কোথাও কোনো অপ্রীতিকর কিছু নেই। ইফরা তবুও অবুঝের নাই বলল, বিশ্বাস করুন ছোট নবাব, এইখানে খুব খোঁড়া হয়েছে। আমি নিজে দেখেছি। আরাধ্য শক্ত হাতে ঘোরালো ইফরাকে। ইরা, তাকাও আমার দিকে। ইফরাকে নিজের দিকে ফেরালো আরাধ্য। ইফরা যেন আবল তাবল বকছে। আরাধ্য রেজার দিকে চোখের ইশারা দিল। কোথাও গায়েব হয়ে গেল রেজা। আরাধ্য ইফরাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ বারবার। মিনিট দিনের মধ্যে এক সিরিঞ্জ হাতে আবারও আসলো রেজা। ইফরা তখনও ছটফট করছে। বেশ সাবধানে ছোট একটা স্লিপিং ড্রাগসের ইঞ্জেকশন পুশ করে আরাধ্য। মুহূর্তে আরাধ্যের বুকে নেতিয়ে পড়ে ইফরার শরীর। শান্ত হয়ে যায় মেয়েটা। রেজা নিঃশ্বাস ছাড়ে। আরাধ্য তাকে চোখ দ্বারা আশ্বস্ত করে ইফরাকে কোলে তুলে নেয়। প্রায় মধ্যরাত। নিস্তব্ধ পুরো মেয়ের বাড়ি। পরিবেশ এমন, ঠিক যেন জনমানব শূন্য কোনো এক পুরনো ভুতুড়ে প্রাসাদ। বাড়ির সকলেই গভীর ঘুমে। বাইরে হইচই শান্ত হয়েছে। ছেলেরা খেয়ে দিয়ে বাড়ি ফিরছে। আরাধ্য দোল খাওয়া চেয়ারে বসে সময় পার করছে।
লাইটের মৃদু আলোতে কতগুলো ফাইল ঘেটে চলছে, প্রতিটি ব্যবসায়িক কাজের হিসাব। বিগত 15 দিনের বেশ লম্বা এক হিসাব, বর্ডারে আসা প্রতিটি মালের হিসাব। রেজা আজই দিয়েছে তাকে। ইতিমধ্যে প্রায় 86 লক্ষ টাকার মালের হিসাব ধরা তার হাতে। এসব সাপ্লাই হলেই পরবর্তী মাল আনতে আবারও বর্ডার মিশনে যেতে হবে তাকে। আর তো কাজ করছিল, হঠাৎ ব্যালকনিতে কিছু একটা পড়ার শব্দ হতেই উঠতে চায় সে। তার আগেই হুড়মুড় করে ঘরে ঢোকে রেজা। আর তো আবারও গিয়ে বসল। রেজা বেশ সাবধানে আরতের নিকট এসে আরও 2খানা কাগজ ধরিয়ে দিল। এইগুলো চেয়ারম্যানের মালের হিসেব। আজ রাজধানীতে পৌঁছেছে যে মাংস আর মশলার প্যাকেট, তার কাগজ। আসলে কি সেসব শুধুই মাংস আর মশলা? আর তো কুটিল হাসল, সাথে রেজা নিজেও। এই দুইয়ের ভেতরের খবর পড়া বড় দায়। এদের দুই দেহ, তবে এক প্রাণ। আর তো কয়েকবার দোল খেল। রেজা আরাধ্যের গোসলখানায় গিয়ে ছাদ খুলে 2টো মদের বোতল নিয়ে এসে বসল। রেজা দক্ষ হাতে কিউব মেলে বলল, লাশ গুমের কাজ সম্পূর্ণ শেষ করেছি ছোট নবাব। বাকি 3জনের অবস্থাও বেশ একটা ভালো নয়। আজকালেই হয়তো বাতি নিভে যাবে। আরাধ্য মাথা নাড়ল। মরতে দেওয়া যাবে না। সারারা বহুত চাওয়া। নির্বাচনের আগ পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে ওদের। রেজা একটা বোতল এগিয়ে দিল। রেখে লাভ কি? ওই শালারা আমাদের কোনো কাজে লাগবে? আত্মরার তল। আরে বাচ্চা, সব কি লাভ লসে হিসাব কষলে হবে? বাঁচিয়ে রাখ। কাল ডাক্তার আনবে, কয়েকটা ভিটামিন খাইয়ে শক্ত করবি। ওরা আমার তুরুপের তাস। রেজা কিছুক্ষণ চুপ থাকল। কয়েক ঢোক মাল গিলে নিয়ে লুঙ্গি ভাজিয়ে আরাম করে বসে বলল, আজ ওই মান্দারির সওয়াল বউরানিরে দেখল, আপনি ওরা কিছুই কইলেন না কেন? আর তো হাসল। কিছু সময় চোখ বুঝে চুপ থেকে বলল, চিলের শিকার আমি ছিনিয়ে নিয়ে ঘরে তুলে নিয়েছি। চিল যদি তা নাই দেখল, মজা কোথায়? তাও ঠিক, তবে ওই শালায় এত শান্ত কেমনে আছে? আমরা বউরানি ঘরে তুলে নিলাম, অথচ বিয়ে ভাঙতে একখান নাটক অব্দি করল না। আমার কেমন হজম হইল না ব্যাপারটা। আর তো শান্ত শ্রোতা। রেজা আবার বলল, বড় সড়ো এক ছ্যাঁকা খাইল বেড়াটা। এ যৌবনে আর প্রেম প্রীতে আসবে কিনা কে জানে। ওটা প্রেম নয়, লাগানির ধান্দা, বুঝলি? রেজা হো হো করে হেসে উঠল। আর তো দ্রুত তার মুখ চেপে ধরল, গালি ছুঁড়ে পড়ল, আমার বউ উঠলে তোরে বাদুরের প্রস্রাব খাবো বেটা। একে তো শালিরে ঘোল দিতে জান যাই যাই করছে। আর তো সরে এল। রেজা বাচ্চার ন্যায় মুখে আঙুল ধরে বসে রইল। আর তো বলল, ওই মালের খবর কি বল? রেজা মুখে হাত রেখে করছে। আর তো বিরক্ত হলে সে মুখ হতে হাত নামিয়ে বলল, কোন মাল ছোড় না আবার? পুলিশ। রেজা কিছু সময় ভেবে বলল, এ পুলিশ সে পুলিশ নয়। খবর লাগিয়েছিলাম। আত্মীয় স্বজন কোনো বালডাই নেই ওই শালার। কাজের প্রতি নাকি ভীষণ ন্যায়বান। ওইটারে রাস্তা থেকে না সরাইলে কেস ডায়রিয়া হয়ে যাবে। লেগে থাক, লেগে থাক। মোটা টাকা বান্ডিল পাইলে ন্যায় নিষ্ঠা পচা পানিতে ডুববে, আর না হলে মানুষ ডুববে। মামলা খাতাম। রেজা দ্রুত মাথা নাড়ল। না ছোট নবাব, মামলা এত দ্রুত খতম হবে না। বেটা ভাষা পানির মাছলি না, গভীরের মাছলি। এত সহজ না তারে সাঁটানো। বুঝলাম। ঘরে নীরবতা চলল। আর তো আরও কয়েকবার মদের বোতলে চুমুক দিল। রেজার নেশা চড়েছে। আর তো বলল, বাড়ি ফিরবি আজ? রেজা হুঁশে নেই। মাতাল হয়ে হ্যাঁ না করতে থাকলো। আর তো দেখে নিয়ে আরও কিছু সময় বসে থাকলো। পুরো বোতল খালি করে ফোন বের করলো। কাউকে একটা কল করে আসতে বলল। বেশি সময় লাগলো না। আর তো হাত মুখে পানি ছিটিয়ে ঘরে আসতেই দরজায় শব্দ হলো। সে গিয়ে দরজা খোলায়। রইসুল দাঁড়ানো। আর তো বলল, ওরে অতিথি ঘরে নিয়ে যা, আজ এখানেই থাকুক। রইসুল মাথা নত করে ঘরে ঢুকল। সোফার কাছ থেকে রেজেকে তুলে ধরে ধরে বেরিয়ে গেল। আর তো দরজা লাগিয়ে বিছানায় এলো। ইফরার হুঁশ নেই। কাল সকালের আগে আর তার ঘুম ভাঙবে বলে মনে হয় না। আর তো মাটিতে হাঁটু ভাঁজ করে বসে ঘুমন্ত মুখটা দেখল। রোজকার মতো আজও এলোমেলো চুলগুলো মুখে এসে পড়েছে। সরিয়ে দিল। 2-4 বার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবারও তাকিয়ে থাকল। ইফরা ঘুমের মাঝে নড়ল বোধহয়। আরাধ্যর চোখের কোণে এক ফোঁটা পানি এসে জমেছে। কেন তা জানা নেই। আঙ্গুলে তা মুছে নিল। একের পর এক ঝামেলা যেন লেগেই আছে এই গ্রামে, তবে কোনো সুরাহা নেই। কি হচ্ছে, কিভাবে ঘটছে, সব কিছু মাঝে মাঝে গোলমাল পাকিয়ে ফেলছে কাব্য। একের পর এক অপরাধ হয়ে চলছে, অথচ অপরাধীর খোঁজ নেই। চেহারে হেলান দিয়ে কপাল চেপে সব কিছু ভাবছে ছেলেটা। বড্ড হাঁপিয়ে উঠেছে। সে একটা আন্দাজ পাচ্ছে, না, অপরাধী একজন নয়, আরও বেশি। কনস্টেবল তিতাস দ্রুত ছুটে এলো। কানে কানে কিছু একটা বলল কাব্যের। কাব্য চোখ মেলে কনস্টেবলকে দেখে নিল। কনস্টেবল তিতাস আঁটোসাঁটো হয়ে দাঁড়ানো। কাব্য বিরক্তিতে বলল, এ কি তিতাস সাহেব, আপনি দেখি ভয় পাচ্ছেন? তিতাস ঢোক গিলল, ইয়ে মানে স্যার। কথা শেষ হলো না। তার আগেই আজান খন্দকার এসে চেয়ারে বসল। কাব্য ভ্রুজোড়া কুঁচকে দেখল লোকটাকে। পরনে সাদা পাঞ্জাবির উপর মুজিব কোট।
হাতে কালো ব্লেডের ঘড়ি, সিমসাম দেখতে। আজান সালাম দিলেন। আসসালামু আলাইকুম অফিসার, সব ভালো তো? কাব্য একবার তিতাসকে দেখে নিয়ে চেয়ারে আবার হেলান দিল। আজান কিছুটা মেকি হাসল। এলাকার খোঁজখবর কি পুলিশের কাছে কিছু আছে, নাকি নতুন পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? কাজ করি বলে যে ঘুমাতে পারবো না এমন নয় খন্দকার সাহেব। আজান মাথা ঝাঁকালো। তা তো বটেই, তবে পুলিশ কতটুকু সতর্ক তা নিশ্চিত হব আমার চাচার খবরাখবর পেলে তবে। অবাক হলো কাব্য। চট করে সোজা হয়ে বসল। কি বলছেন? আমার চাচা নিখোঁজ, থানায় জিডি করা হয়েছে, তবুও খোঁজ নেই কেন অফিসার? কাব্য যেন চমকালো। চোখে মুখে রাগ নিয়ে তাকালো তিতাসের দিকে। তিতাস শুষ্ক ঢোক গিলল। কাব্য ডাকল, তিতাস সাহেব। জি জি স্যার। আজান নিজেও তিতাসের দিকে তাকিয়ে চেয়ারে আরাম করে বসল। কাব্য ধমকে বলল, খন্দকার সাহেব যা বলছেন তা সত্যি? জি জি স্যার। কাব্য রাগে দাঁতে দাঁত চেপে ধরল। তিতাস ভয় থরথর করে কাঁপতে শুরু করেছে। এদিকে আজানের যেন বেশ মজা লাগছে ব্যাপারখানা। সে বুঝে ইচ্ছে করেই ব্যতিব্যস্ত করতে এসেছে থানায়, নয়তো বাজিয়ে দেখতে এসেছে। কাব্য মাথা নুইয়ে থাকল। ব্যাপারটা কিন্তু বেশ মজার। হঠাৎ উচ্চস্বরে হেসে উঠল আজান। কাব্য তিতাসের দিকে ইশারা দিতেই স্থান ত্যাগ করল সে। আজান ডাকল, অফিসার। কাব্য তাকাতে টেবিলের দিকে কিছুটা ঝুঁকে বসল আজান। একটু মুলাকাত করতে বড্ড সাজ জাগলো মনে, চলে এলাম। কাব্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, খুব যদি ভুল না হই চাচার খবর নেওয়া আপনার মুখ্য বিষয় নয়, ঠিক তো? একদম ঠিক। কাব্য চট করে হেসে ফেলল। গার সাথে লেপটে থাকা শার্টের বুকের অংশের বোতাম খুলে দিল। তবে বলুন বিষয়টা। আপনাকে সাহায্য করতে এলাম অফিসার, বলতে পারেন নিজ স্বার্থেই এলাম। বাহ, আমার কপাল খুলেছে বলছেন। খন্দকার সাহেবের বড় পুত্র আমার দিকে সাহায্যের হাত বাড়িয়েছে। আজান মাথা নাড়ল দুদিকে। হুম। তবে আমি সাহায্য করব বলেছি, তবে তা কতটুকু গ্রহণযোগ্য ওটা কেবল আপনার উপরেই নির্ভরযোগ্য অফিসার। কাব্য কপাল কুঁচকে খানিক বিভ্রান্ত মুখে তাকিয়ে থাকল। একটু পরে আজানের পাশের চেয়ারে এসে বসল উজান। কাব্য বলল, ভনিতা ছাড়া মূল কথায় আসুন আপনারা। উজান ফাইলের মতো কিছু একটা ছুঁড়ে ফেলার মতো করে টেবিলে রাখল। কাব্য একবার ফাইল তো একবার উজানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি এটা? উজান শার্টের বোতাম খুলে কলারটা পিঠের দিকে নামিয়ে দিল। তারপর চেয়ারের উপর হাত রেখে একটু ভাব ধরে বলল, খুলে দেখুন। বহুদিন পরে আবারও চেয়ারম্যান বাড়িতে পা ফেলেছে মাতব্বর। সকালের দিকে বাগানে হাঁটেন চেয়ারম্যান, নয়তো দেখা যাবে কোনো এক গাছে পানি ঢালছে। মাতব্বর জানে কোথায় গেলে চেয়ারম্যানের দেখা মিলবে, তাই তো সোজা বাগানের দিকে এলো। নিয়ম মাফিক আজও পায়চারি করছে চেয়ারম্যান। পাশের এক টেবিলের ওপর চায়ের কাপ আর পত্রিকা। মাতব্বর একবার আশেপাশে দেখে নিয়ে ডাকল, চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান ঘুরে দেখল। মাতব্বরকে দেখে এই মুখে এক হাসি ফুটে উঠল তার। হাত ইশারায় কাছে ডাকল, এসো শরীফ, এদিকে এসো। শরীফ এগিয়ে গেল। চেয়ারম্যান বলল, শরীর স্বাস্থ্য ভালো শরীফ? চলছে চেয়ারম্যান সাহেব। তা কি দরকার বলো? তোমার ছুটি ফোরাতে তো বহুত দেরি, হঠাৎ এলে? মাতব্বর মাথা নত করে দাঁড়িয়ে রইল। চেয়ারম্যান ভ্রু কুঁচকে নিয়ে আবারও ডাকল, শরীফ। মাতব্বর হু হু করে কেঁদে উঠল। চেয়ারম্যান কিছুটা চমকালো বটে, তিনি হয়তো এমনটা আশা করেনি। সান্ত্বনাস্বরূপ মাতব্বরের কাঁধে হাত রাখল। আমি জানি শরীফ, একমাত্র ছেলে হারানোর ক্ষত এত সহজে মিটবার নয়, তবুও বিধাতার বিধান আমাদের মানতে হবে। মাতব্বর হাতের তালুতে চোখের পানি মুছল। কিছু সময় চুপ থাকলো লোকটা। চেয়ারম্যান টেবিলের কাছে গিয়ে বসে হাঁক ছাড়তেই হাফেজ মিয়া এসে হাজির হলো। চেয়ারম্যান পত্রিকা খুলে পড়ল, 2 কাপ চা লগে 2 জনের সকালের খাওন এইখানে দিয়ে যাও হাফেজ, আইস বরং এখানেই খাই। হাফেজ মাথা নাড়িয়ে বিদায় নিল। চেয়ারম্যান পত্রিকায় দৃষ্টি রেখে ডাকল, এইখানে বসো শরীফ, নাস্তা আনলে খাইয়া যাবা। মাতব্বরের মুখভঙ্গিমা ঠিক বোঝা গেল না, তবুও চেয়ারম্যানের কথা মতো গিয়ে টেবিলের চেয়ার টেনে বসল। চেয়ারম্যান মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছিলেন। 2008-এর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে পঞ্চগড় 2 আসনে নুরুল ইসলাম সুজন দাঁড়িয়েছেন। চেয়ারম্যান বেশ মনোযোগ সহকারে হেডলাইন পড়ে নিলেন, যেথায় বেশ বড় করে লেখা রয়েছে, সব ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মাঝ নাগাদ নির্বাচনের দিন ঠিক করা হতে পারে। চেয়ারম্যান পত্রিকা রাখলেন। সবে মাত্রই সেপ্টেম্বরের শুরু, হাতে আরও অঢেল সময় রয়েছে ভেবেই চেয়ারম্যান বললেন, শহরের হাওয়া বাতাসের খবর কি কিছু জানো নাকি শরীফ? মাতব্বর আনমনে কিছু একটা ভাবছে। চেয়ারম্যান বেশ কিছু সময় ধরেই খেয়াল করলো ব্যাপারটা। এর মাঝেই খাবার প্লেট হাতে রেনুর মা আর হাফেজ মিয়া এলো। খাবার দিয়ে চলে গেলে হুশ আসে মাতব্বরের। মাতব্বর বেশ দুনামোনা করল,
এখন কথা কইবার চাই চেয়ারম্যান সাহেব। হুম। চেয়ারম্যান চায়ের কাপে চুমুক দিল। মাতব্বর বলল, আমি একখান জবাব চাই। কি জবাব শরীফ? আমার পোলারে গুম করার পিছনে ছোট নবাবের হাত নাই তো চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যানের শান্ত মস্তিষ্ক মুহূর্তে চলে উঠল। তিনি ধমকে উঠলেন, শরীফ, জবান সামলে। মাফ করবেন সাহেব, তবে আমি জানবার চাই, ছোট নবাব নাই তো এই কাজে? চেয়ারম্যান কাফ রাখলেন। তোমার কেন মনে হইল ফারহান তোমার পোলারে মারবা? ফারহান যথেষ্ট স্নেহ করতো তারে। মাতব্বর দৃষ্টি নত করল। চেয়ারম্যান আবার জিজ্ঞেস করল, কি হইল কও? কাহিনী ছোট নবাব ভালোই জানে সাহেব। ছোট নবাব ন্যায় নিষ্ঠা পরায়ণ, এটা আমিও জানি, আপনিও জানে। তার দ্বারে অপরাধ মানানসই না। তার মানে তোমার পোলা অপরাধী ছিল? শোনেন চেয়ারম্যান সাহেব, জোয়ান পোলাগো মাহিয়া দোষ থাকে, এটা সবাই জানে। আপনারও আসিল, বুইলা যাবেন না। এই দোষের কারণেই কিন্তু আজ গ্রামের এই ভাগাভাগি। শরীফ! চেয়ারম্যান অতিশয় রাগান্বিত। তার রাগান্বিত কণ্ঠ যেন বজ্রের ন্যায় শোনাল। মাতবার টলল না, কণ্ঠে আরও খানিকটা গাম্ভীর্য এনে বলল, আমারে থামাইয়া লাভ নাই সাহেব। আমার পোলা গেছে, আমার হারাইবার কিছুই নাই, তাই আপনাকে পাপের ঘর পূর্ণ হইতেছে। কি বলতে চাও তুমি শরীফ? শরীফ বসা ছেড়ে দাঁড়ালো। অতীত ভুলি নাই, অতীতের সাক্ষী আমি। আইজ যে মাহিয়ার লাগিয়ে আপনার পোলা আমার সাওয়ালে মারছে, সেই মায়া কি জানে তার মায়ের খুনি আপনি? এক মুহূর্তে থমকে গেল চেয়ারম্যান। মাতব্বর হাসল, কিছুটা সরে দাঁড়িয়ে আবারও বলল, কি হইল সাহেব, জানে? ইসমাইল শেখের প্রথম বউ রেহে আপনি আর খন্দকার সাহেব কতখানি কষ্ট দিয়া মারছেন, জানে কি? তার মায়ের লাশ এখন ওই বাগানে পচে। জানে কি আপনার রানী গোলাপ পছন্দের কাহিনী? মাতব্বর উচ্চস্বরে হেসে উঠল, জানে না, জানে না, কিচ্ছু জানে না। অতীতের পুনরাবৃত্তি হবে, তার কারিগর হব আমি। আমার সাওয়ালের রক্তের ঋণ রয়েছে সাহেব। চেয়ারম্যান ঘেমে উঠেছে, তবুও নিজেকে স্বাভাবিক রেখেই বলল, তুমি নিশ্চিত কি করে ফারহান এইসব করেছে? তোমার ছেলে ধর্ষক আছিল শরীফ। দক্ষিণের গ্রামের কত মাইয়া সে নষ্ট করছে, তাদের মাঝেও তো কেউ করতে পারে। খুন যাই করুক, আমি পুলিশে কমো। তবে যদি ছোট নবাব হয় তবে। কেমন করে একটা তাকালো মাতব্বর, তারপর কথা শেষ না করেই চলে গেল। কাব্য ফাইল খুলে দেখল, গত কয়েক মাসে লোক গুম ও খুনের সব হিসাব, সাথে চোরাই পথে এদেশে ঢোকা সকল অস্ত্রের হিসাব। কাব্য ভীষণ রকমের অবাক হলো। এই ফাইলে যা আছে তার 1/3 হিসাব থানায় নেই। ওই যে হাতে গোনা কয়েকটা কাজের হিসাব। কাব্য আনমনে বলল, এই জেলা কি শালা অপরাধীর আস্তানা নাকি মামার বাড়ি? অথচ এত সবের মাঝেই থানায় রিপোর্ট নেই কেন? ভয়ে। কাব্য নিজের দৃষ্টি স্থির রাখলো আজানের উপর। আজান আবার বলল, ক্ষমতাবান অপরাধীকে সকলেই ভয় পায়, এটা জানেন নিশ্চয়ই। ওই ব্যাপার তেমনি। এত সব কিছু আপনাদের হাতে, অথচ এতদিন থানায় জমা না দেওয়ার কারণ? উড়ান মুখে বাবলগাম চিপাতে চিপাতে বলল, আপনার পোস্টিং এলাকায় দেওয়ার কারণ কি জানেন? কাবু মাথা নাড়ল, হুম। উড়ান উচ্চ শব্দে হাসল। আজান উড়ানের হাসি পাত্তা না দিয়ে বলল, উপর মহলে আর্জি জানিয়ে এই এলাকায় পোস্টিং করানো হয়েছে আপনাকে। কাব্যের সত্যি জানা নেই এই কথা। তার পোস্টিং ছিল সিরাজগঞ্জে, তবে হঠাৎ করেই পঞ্চগড়ের পোস্টিং পাঠানো হয় তাকে। বেশ ভাবনায় পড়ল ছেলেটা। পঞ্চগড় আসা হয় না তার বহুদিন। মায়ের আদেশেই এই এলাকা ছাড়তে হয়েছিল তাকে। তখন বয়স বেশি হবে না, 10-এর মতো। বাইরের এক দূর সম্পর্কের খালার বাড়িতে থেকে তার বড় হওয়া। কাব্য ভাবনায় পড়ল। আম্মার সাথে এখনও মোলাকাত হয়নি তার, তবে কতকাল গোপনে থাকবে সে জানা নেই। আজান ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, আজ উঠছি অফিসার, পরে আবার হবে। আজান উঠল। সাথে উড়ানের দিকেও ইশারা দিতে উড়ান এক অভিনব স্টাইলে সালাম ঠুকল। দুই ভাই উল্টা ঘুরে যাবার জন্য পা বাড়াতে কাব্য বলল, খন্দকার বাড়ি আর মীর বাড়ির সম্পর্ক কি? আজানের পা থমকে গেল। সে উল্টো না ঘুরেই বলল, কোনো সম্পর্ক নেই, যা আছে সব কেবল শত্রুতা। তবে সব ইঙ্গিত মীর বাড়ির দুয়ারে। অপরাধ আর অপরাধী খোঁজার দায়িত্ব আপনাদের, আমরা কেবল সাধারণ জনগণ অফিসার। কথাটুকু বলেই উল্টো ঘুরে চোখ টিপে দিল উড়ান। আসছি। কাব্যের মুখে এক হাসির রেখা দেখা দিল। দুই ভাই বেরিয়ে গেল। কাব্য চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বুজে ডাকল, তিতাস সাহেব, তিতাস সাহেব। তিতাস এসে হাজির হলো। কাব্য আদেশ দিল,
গাড়ি বের করতে বলুন তিতাস সাহেব, বেরোতে হবে। আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।